বাবু কোনো কাজের ব্যবস্থা করতে পারলি? না, কি আর ব্যবস্থা হবে, এই তো চেষ্টা করছি, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না। এভাবে কি সংসার চলবে? তুই একটা কিছু কর। আরে দেখছো তো, আমি তো বসে নেই, আমি তো চেষ্টা করছি। সকাল সন্ধে সব সময় একটা কাজের জন্য চেষ্টা করছি, কিন্তু কাজ না পেলে কি করব? কাজের কি বাজার সেটা তো তুমি জানো। হ্যাঁ, সে তো আমি জানি, কিন্তু কি করব বল? তোর মার শরীরটাও তো ভালো নেই, দিন দিন শরীরটার আরো অবনতি ঘটছে। ঠিক আছে, তোর ভাত বাড়া আছে, তুই খেয়ে নিস। আমি যাই, দোকানটা খোলার সময় হয়ে গেল। বেশ ভালোই কাটছিল আমাদের দিনগুলো, হঠাৎ করে কোথা থেকে যে আমাদের সংসারে এরকম একটা বিপদ নেমে এলো বুঝতেই পারলাম না। আমি অবনী, আমি একটা কাপড়ের কারখানায় কাজ করতাম। এই কারখানায় আমি প্রায় 10 বছর কাজ করেছি, কিন্তু হঠাৎ করে কারখানাটা একদিন বন্ধ হয়ে গেল। মালিক মারা যাওয়ার পর মালিকের ছেলে আমাদের পুরানো সমস্ত কর্মচারীকে ছাঁটাই করে দিল। বেশ ভালো মাইনের চাকরি ছিল। আমার মা 3 বছর হলো বিছানায় শয্যাশায়ী। বাড়ির সামনে রাস্তার ধারে আমার বাবার একটা ছোট্ট পান বিড়ির দোকান। এখান থেকে যা আয় হয় তা মা চিকিৎসার জন্য ব্যয় হয়ে যায়। আমরা 2 ভাই বোন। আমার দিদি বাড়ির অমতে বিয়ে করে। মা খুব কষ্ট পেয়েছিল। মা অবশ্য পরে মেনেও নিয়েছিল, কিন্তু দিদির শ্বশুর বাড়ি থেকে দিদির ওপর অত্যাচার করে তাকে যখন মেরে ফেললো, তখন আমার মা সেই কষ্ট সহ্য করতে না পেরে মায়ের স্ট্রোক হয়, একটা সাইড পড়েই যায়। কিন্তু আমার বাবার বিশ্বাস একদিন না একদিন মা ঠিক সুস্থ হয়ে যাবে। সেই জন্যই প্রতি মাসে বেশ কিছু টাকা খরচা করে ফিজিওথেরাপি করানো হয়। আজ 3 বছর ধরে এই কাজ চলে আসছে। সারাদিন আজ অনেক ছোটাছুটি হয়েছে, তাই ভাবলাম আর আজ বিকেলে কোথাও বেরোবো না। তাই দোকানে গিয়ে বাবাকে বললাম, বাবা তুমি বাড়ি যাও, আমি এবেলা দোকানে বসছি, তুমি মার কাছে গিয়ে একটু বসো। ঠিক আছে, তুই তাহলে বস, আমি তাহলে একটু বাড়ি যাই। সেদিন দোকানে পাড়ার মাধব দা আসলো। আরে অবনী, কি খবর? কাজ বাজের কিছু ব্যবস্থা হলো নাকি? না দাদা, কাজের যা বাজার, প্রতিদিনই তো এদিক ওদিক ঘুরছি, কোথাও একটা কাজ পাচ্ছি না। ও, তা এখনো কিছু ব্যবস্থা হয়নি? তা যাই হোক, শোনো, আমার অফিসটা তো চেনো? হ্যাঁ, ওই তো মানিকতলা স্পোর্টিং ক্লাব, ওর পাশেই তো আপনার অফিস। আরে হ্যাঁ, ওইখানেই। ওখানে দেখবে একটা কনসালটেন্সি এজেন্সি আছে, আমার নাম করে ওখানে গিয়ে একটুখানি কথা বলো। কালকেই যাও, গিয়ে কথা বলো, দেখো কিছু একটা ব্যবস্থা হবে। আসলে সমস্যাটা কি জানো, একটু পড়াশোনাটা যদি বেশি করতে, অন্তত যদি গ্র্যাজুয়েটও হতে, তাহলে কোনো জায়গায় একটা কিছু বলার উপায় ছিল। এই এইচএস পাশে সত্যি কথা এখনকার দিনে কোনো কাজ পাওয়া খুবই মুশকিল। দাদা দেখুন না, একটু যদি কিছু ব্যবস্থা করা যায়। আরে হ্যাঁ, তুমি তো আমাকে অনেক আগে থেকেই বলে রেখেছো। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো, কালকে যাও, গিয়ে কি কথা হয় আমাকে জানিও কিন্তু। মাধবদার কথা মতন আমি সেই কনসালটেন্সি অফিসে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা গল্প শুনলাম তাতে কাজ পাওয়ার সম্ভাবনা তো একেবারেই নেই। বরং আমাকে সেখানে আরও কিছু পয়সা দিয়ে নাম লিখিয়ে রাখতে হবে। আমার পকেটে একটা পয়সা নেই, আর এখানে কাজের জন্য আমাকে পকেট থেকে পয়সা খরচা করে নাম লেখাতে হবে। বেরিয়ে এসে রাস্তার ধারে একটা গাছের নিচে দাঁড়ালাম। কোথায় যাব ঠিক নেই। পকেট থেকে একটা বিড়ি বার করে বিড়িটা ধরিয়ে তাতে একটা টান দিলাম। সামনে লক্ষ্য করলাম একটা হসপিটাল। হসপিটালের সামনে একজন সিকিউরিটি গার্ড চেয়ারে বসে আছে। হঠাৎ বাবার কথাটা মনে পড়ে গেল। কিছু না পারিস, একটা সিকিউরিটি গার্ডের চাকরিও তো জোগাড় করলে পারিস, কিছু পয়সা ঘরে আছে। হঠাৎ কি ভেবে আমি রাস্তা অতিক্রম করে ওই পাশে গিয়ে চেয়ারে বসে থাকা সিকিউরিটি গার্ডটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এখানে কাজ পাওয়া যাবে? সত্যি আমি কখনো ভাবিনি যে আমার সাথে এরকম একটা মিরাকেল ঘটে যাবে। লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমাকে বলল, হ্যাঁ নিশ্চয়ই, কাজ পাওয়া যাবে না কেন? কিন্তু সিকিউরিটি গার্ডের কাজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ দাদা, যে কোনো কাজ করতে পারবো, আপনি একটু ব্যবস্থা করে দিন না। গেটের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা আর একজন সিকিউরিটি গার্ডকে সে বলল, তুই একটুখানি এদিকটা দেখ,
আমি এই ভদ্রলোককে নিয়ে একটু ভেতরে যাই। আমি লোকটির পেছন পেছন যেতে থাকলাম। এটা একটা নার্সিং হোম, এখানে লোকজনের সেরকম খুব একটা আনাগোনা নেই। কিছুক্ষণ পরে সেই লোকটি আমাকে হসপিটাল সুপারভাইজারের চেম্বারে নিয়ে গেলেন। আচ্ছা স্যার, এই ভদ্রলোক কাজের জন্য এখানে এসছেন, সিকিউরিটি গার্ডের কাজ করতে চান। সুপারভাইজার তার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তা ওনাকে ব্যাপারটা কি তুমি বুঝিয়ে বলেছো? না স্যার, আমি কিছু বলিনি, তবে আপনার কাছে এসেছে, আপনি বুঝিয়ে ব্যাপারটা বলে দিন। ও ঠিক আছে, তুমি যাও এখান থেকে। ভাইসেন, তা আগে কোনো কাজের অভিজ্ঞতা আছে? আগে স্যার একটা কাপড়ের কারখানায় আগে কাজ করতাম। ও, তা এই সমস্ত সিকিউরিটি গার্ড সংক্রান্ত কাজের কোনো অভিজ্ঞতা নেই। সে যাই হোক, আমার একেবারে বিশাল দক্ষ লোক দরকার নেই। ডিউটি কিন্তু রাতের বেলায়, রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত। হ্যাঁ স্যার ঠিক আছে, কিন্তু মাইনেপত্র কীরকম যদি একটু বলেন। তোমাকে এই কাজের জন্য মাসে 30,000 টাকা মাইনে দেওয়া হবে। কথাটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। একটা সিকিউরিটি গার্ডের কাজের জন্য মাসে 30,000 টাকা মাইনে, এ তো অবিশ্বাস্য ব্যাপার। আমি আগে যেখানে কাজ করতাম সেখানে আমাকে মাসে 11,500 টাকা মাইনে দিত, আর সেখানে সিকিউরিটি গার্ড। বসে থাকা ছাড়া সেরকম বেশি কাজ তো এখানে নেই। কবে থেকে জয়েন করতে পারি স্যার? তুমি যদি চাও আজকের থেকেই জয়েন করতে পারো, আর তোমাকে আমি 50% স্যালারি অ্যাডভান্স দিয়ে দেবো। কিন্তু একটা শর্ত, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কি সত্য বলুন স্যার? যে কাজটা তোমাকে করতে দেওয়া হচ্ছে, এটা তোমার সোজা মনে হলেও কাজটা কিন্তু খুব একটা সোজা নয়। আজ পর্যন্ত অনেকেই এই কাজ করতে এসছে, কিন্তু কেউ এই কাজে টিকে থাকতে পারেনি। শুধু যা বলবো সেইটুকুই করতে হবে। তোমার কাজ হচ্ছে ওই 8 নম্বর গেটের সামনে বসা। 8 নম্বর এমার্জেন্সি গেটের সামনে বসে এমার্জেন্সিতে যে পেশেন্ট আসবে সমস্ত পেশেন্টকে এমার্জেন্সি রুমে শিফট করা, আর তারপরে এমার্জেন্সি রুম থেকে ওয়ার্ডে শিফট করে দেওয়া। এর চাইতে বেশি আর কোনো কাজ তোমাকে করতে হবে না। কিন্তু একটা কথা, ভুলেও কখনো পাশের বিল্ডিং এর 10 নাম্বার গেটের কাছে যাবে না। সে ঠিক আছে স্যার, আমি যাব না, কিন্তু কিছু সমস্যা আছে ওখানে। আহ, অতিরিক্ত আগ্রহ ভালো নয়। শুধু একটা কথাই মনে রাখবে, এই চাকরির একটাই সত্য, 10 নাম্বার গেটের কাছে কখনো যাবে না। গেলে বিপদ। যাই হয়ে যাক, যাই ঘটুক, 10 নাম্বার গেটের কাছে কখনো যাবে না। এই কথা বলে তিনি আমাকে 15,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিলেন। একটা অচেনা লোককে 15,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দেওয়াটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। তার মানে এই কাজে কিছু সমস্যা আছে, কিন্তু এখনকার দিনে মাসে 30,000 টাকা আমার কাছে অনেক। যে কোনো মূল্যে এই কাজটা আমি করব। আমি 8টার সময় হসপিটালে পৌঁছে গেলাম। আমাকে নতুন পোশাক দেয়া হলো, সেই পোশাক পরে আমি ডিউটিতে জয়েন করলাম। কাজের চাপ বলতে সেরকম কিছুই নেই। মাঝে দুটো একটা অ্যাম্বুলেন্স আসে, তার থেকে এমার্জেন্সি ওয়ার্ডে পেশেন্টদের শিফট করতে হয়, আর পেশেন্টদের এমার্জেন্সি থেকে আবার ওয়ার্ডে শিফট করতে হয়। বেশিরভাগ সময়টাই বসে বসে কাটাতে হয়। আমি আবার চুপচাপ বসে থাকতে পারি না। সময় পেলেই যখনই দেখছি কোনো কাজ নেই, মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি শুরু করি। একটু ফেসবুকের নেশা আছে, তাই ফেসবুকের রিলস দেখি। 8 নম্বর গেটের সিসি ক্যামেরাটা প্রায় আমার দিকেই ঘোরানো। সুপারভাইজার আমাকে মাঝে মধ্যে এই কথা বলে থাকেন, তোমার বড্ড মোবাইলের নেশা। কিন্তু তার জন্য সমস্যা কিছু হয় না। সেই দিনটা ছিল মঙ্গলবার। সন্ধ্যা থেকেই আকাশে মেঘ ঘনিয়ে এসছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হলো। হসপিটাল চত্বরে একেবারেই পেশেন্ট নেই। আমি শেডের নিচে চেয়ারটা পেতে বসে আছি, মোবাইলে ভিডিও দেখছি। পেছন থেকে একটা মহিলা কণ্ঠস্বর শুনতে পেলাম। এই যে শুনছেন, এমার্জেন্সি ওয়ার্ডে একটু আসন তো, দরকার আছে। পেছন করে দেখলাম একজন সিস্টার দাঁড়িয়ে আছেন, কিন্তু এই সিস্টারের পোশাক আশাকটা খুব একটা স্বাভাবিক নয়। নীল রঙের পোশাক আর মুখে মাস্ক পরা, চোখ দুটো যেন তার আগুনের মতো জ্বলছে। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছি। সে কিছুটা বিরক্ত হয়ে আবার বলল,
হাঁ করে কি দেখছেন? চলুন, পেশেন্টের অবস্থা খারাপ। হ্যাঁ চলুন। আমি এমার্জেন্সি ওয়ার্ডের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করতেই সে আমাকে বাধা দিয়ে বলল, ওইদিকে কোথায় যাচ্ছেন? আমার সাথে আসুন। আমি তাকে অনুসরণ করে তার পেছন পেছন যেতে লাগলাম। যেতে যেতে সে আমাকে বারবার একটা কথাই বলছিল। একটু তাড়াতাড়ি আসুন। আমিও তার পেছন পেছন ছুটতে লাগলাম। বোধহয় পেশেন্টের অবস্থা খুবই খারাপ, কিন্তু একটা জিনিস বুঝে উঠতে পারলাম না, আমি তো আর ডাক্তার নই, এমার্জেন্সি ওয়ার্ডে আমার কি প্রয়োজন পড়বে। কিন্তু তারপরেই যখন একটা কথা মনে পড়লো, আমি কোথায় চলে এসেছি, এটা তো এমার্জেন্সি ওয়ার্ডের রাস্তা নয়। সিস্টার তাড়াতাড়ি দৌড়ে গিয়ে একটা দরজা খুলে ভেতরে ঢুকে গেল। হ্যাঁ সত্যি, এটা তো এমার্জেন্সি ওয়ার্ড, ভেতরে পেশেন্ট আছে। আমাকে হাত দিয়ে ইশারা করে ভেতরে আসতে বললেন। আমি ভেতরে ঢোকার সাথে সাথেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। দেখলাম টেবিলের ওপর শোয়ানো আছে একটি শরীর, সেটা সাদা কাপড়ে ঢাকা। তাহলে কি পেশেন্ট এক্সপায়ার করে গেছে? আচ্ছা, পেশেন্টকে ঢেকে দেওয়া হয়েছে কেন? কি হয়েছে ওনার? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার পুরনো একটা কথা মনে পড়ে গেল। আমি তো চলে এসেছি 10 নাম্বার গেট ধরে। যেদিন চাকরিতে ঢুকেছিলাম সেদিন সুপারভাইজার আমাকে বারবার বারণ করেছিল 10 নাম্বার গেটে যেন আমি না ঢুকি, কিন্তু আমি সেই 10 নাম্বার গেট ধরেই চলে এসেছি। সিস্টার আমাকে হাত দিয়ে ইশারা করে তার কাছে আসতে বললেন। আমিও তার কাছে এগিয়ে গেলাম। দেখুন তো পেশেন্টের হার্টবিট চলছে নাকি। আমি পেশেন্টের শরীরের ওপর থেকে কাপড়টা সরিয়ে, এ আমি কি দেখছি? এটা তো একটা পচা গলা মৃতদেহ, শরীরটা পুরো পচে গেছে। এর হার্টবিট আমি কি দেখব? মাথা তুলে ওপরের দিকে দেখলাম সেই সিস্টার আর সিস্টার নেই, তার শরীরটাও পুরো পরিবর্তন হয়ে গেছে। একটা তীব্র হাসিতে চারিদিক ভরে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই মৃত লাশটা শটাং উঠে বসলো। বসেই সে আমার গলা টুটি টিপে ধরলো। আমার গলা ধরে সে শূন্যে তুলে ভাসাতে লাগলো। আমি কোন বিপদে পড়লাম? এখান থেকে আমি কিভাবে উদ্ধার পাবো? সমস্ত চোখ আমার ঝাপসা হয়ে আসছে, কোনো কিছু দেখতে পাচ্ছি না। সেই পিশাচ আমার গলার টুটি টিপে ধরে শূন্যে তুলে রেখেছে, আর সেই ডাইনি হেসেই চলেছে, সেই তীব্র হাসি। পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। ওকে ছেড়ে দাও। কেন ওকে তোমরা মারছো? ও তো কোনো অন্যায় করেনি। সেই ডাইনি পাশের থেকে বলে উঠলো, ছাড়বো না, কাউকে ছাড়বো না, এখানে যারা আসবে সবাইকে শেষ করে দেব। তবে রে, ছেড়ে দে ওকে। লোকটি এগিয়ে এসে সেই পিশাচের সাথে ধস্তাধস্তি শুরু করলো। সেই পচা গলা মৃতদেহটা এবার আমাকে ফেলে দিল, ফেলে দিয়ে এবার তার সাথে তুমুল মারামারি শুরু করলো। আমি সুযোগ বুঝে সেখান থেকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে আমি একেবারে 10 নাম্বার গেটের বাইরে এসে থামলাম। আমাকে বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে সুপারভাইজার বাইরে বেরিয়ে এসছে। তো কি ব্যাপার, তুমি সেই 10 নাম্বার গেটেই গেলে? তোমাকে বারবার বারণ করেছিলাম না? কিন্তু স্যার আমাকে ওই সিস্টার ডেকে নিয়ে গেল। কোন সিস্টার? কোন সিস্টার ডেকেছে তোমাকে? সুপারভাইজার যখন পরে আমাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখালেন, তখন দেখলাম আমি নিজেই কথা বলছি, সেখানে আর কারোর উপস্থিতি নেই। অনেক শিক্ষা হয়েছে, আর এই হসপিটালে চাকরি করব না। পরের মাসেই আমি সেই চাকরি ছেড়ে দিলাম। চাকরি আর আমার দ্বারা হবে না। অনেকদিন আগেই ভেবেছিলাম বাবার এই পান বিড়ি চায়ের দোকানটাকে একটু মডিফাই করে একটা ফাস্ট ফুডের দোকান করব। তাই করে ফেললাম। ভালোই চলছে, আশা করি ভবিষ্যতে ভালোই চলবে। এরপরের থেকে আর কখনো আমাকে আর্থিক অনটনের মধ্যে পড়তে হয়নি।